কলেজ পাশ করার পর আমরা তিনজন বন্ধু, আমি, পুনম আর প্রিয়াঙ্কা ছদ্মনাম, এক জায়গায় জড়ো হয়ে প্রায় প্রতিদিন আড্ডা দিতাম। তবে বেশ কিছুদিন যাবৎ প্রিয়াঙ্কা আড্ডায় আসছিল না, আমাদের সঙ্গে যোগাযোগও রাখতো না। ওকে বেশ কয়েকবার ফোন করলেও ফোন ধরতো না। আমি বা পুনম কেউ বুঝলাম না যে প্রিয়াঙ্কা কেন আসছে না। তো যাই হোক, তখন সবেমাত্র কলেজ পাশ করেছি, তাই আস্তে আস্তে আমি আর পুনমও নিজেদের চাকরির পড়াশোনা করা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। এভাবে চলার প্রায় মাস চারেক পর একদিন প্রিয়াঙ্কা আমাকে আর পুনমকে ফোন করে ওর বাড়িতে ডাকে। প্রিয়াঙ্কাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল সেদিন। আমি ওকে জিজ্ঞেস করি, "কি রে, কি হয়েছে তোর? এতদিন আমাদের সঙ্গে দেখা করিসনি কেন?" প্রতিউত্তরে প্রিয়াঙ্কা আমাদের যা বলে, সেই ঘটনা মনে পড়লে আজও আমার সারা শরীর শিউরে ওঠে। ঘটনাটি প্রিয়াঙ্কার বক্তব্যে অনুযায়ী বর্ণনা করছি। প্রিয়াঙ্কা বলতে শুরু করলো, "আমার ছোট মাসিমণির শ্বশুরবাড়ি নর্থ কলকাতায়। মেসুদের সব ভাইরা একই বাড়িতে থাকে, অর্থাৎ প্রত্যেক বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, কিন্তু যে যার ভাগের অংশে পরিবার নিয়ে আলাদা থাকে। মেসুরা 3 ভাই, মেসু বাড়ির বড় ছেলে। প্রসঙ্গত বলে রাখি, মেসুর অবস্থা ওদের বাকি 2 জন ভাইয়ের মধ্যে সবচাইতে ভালো। মেসুর পরিবার বলতে মাসি, মেসু আর আমার একমাত্র বোন রিমঝিম, রিমঝিমের ঠাকুমা। দাদু মারা যাওয়ার পর মেসু তার দিকের বাড়ির অংশটুকু সারিয়ে নেয় এবং দোতলায় 2টো ঘর তোলে। মেসুর আর্থিক অবস্থা বেশ ভালো হওয়ায় ওদের দোতলার ঘরে এসি, বাথরুমে গিজার, বাড়িতে ওয়াশিং মেশিন সব ছিল। বাড়ির দক্ষিণ পূর্ব দিকটায় ছিল মেসুদের বিল্ডিংটা, আর বাকি 3 দিকে ছিল বাকি 2 ভাই ও ঠাকুমা দাদুর ঘর। রিমঝিমের ঠাকুমা দাদুর মৃত্যুর পর ওনাদের ঘর দুটো ফাঁকাই পড়ে থাকতো। যাই হোক, এবার আসা যাক মূল ঘটনায়। রিমঝিম কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে। ও ভীষণ ফিগার কনসাস। প্রতিদিন শরীর চর্চা, মেডিটেশন ও করেই কলেজ থেকে এসে হোক বা রাতে টিউশন থেকে ফিরে এসে, যত রাতই হোক না কেন। ছোটবেলায় ক্যারাটেও শিখেছিল রিমঝিম। একদিন টিউশন থেকে বাড়ি ফিরতে বেশ রাত হয়ে যায় রিমঝিমের। ও ঘরে ঢুকতেই মাসি দরজা খুলে দিয়ে ওকে বলে, "মামুনি, তোর শোপ টেবিলের ওপর ডেকে রেখেছি। আমার আর তোর পাপার শরীরটা একদম ভালো নেই। জানি না কেন দুজনেরই আজকে খুব ঘুম পাচ্ছে, তুই খেয়ে নিস।" এই বলে মাসিমণি সেদিন শুয়ে পড়ে। ওরা মোটেও অত তাড়াতাড়ি ঘুমায় না, কিন্তু মাসিমণির কথা অনুযায়ী সেদিন নাকি ওরা তাকাতে পারছিল না, চোখ ভেঙে ঘুম এসে গিয়েছিল। রিমঝিম জামা কাপড় ছেড়ে একটু বিশ্রাম নিয়ে এক্সারসাইজ করতে দোতলায় ওর নিজের ঘরে আসে, আর একতলার ঘরে মাসিমণি আর মেসু ঘুমতো। ওদের দোতলার একটি বেডরুম, সাথে অ্যাটাচড ওয়াশরুম, পাশে বড় একটা হলঘর, একদিকে ছোট একটা কিচেন আর পাশে ছোট্ট একটু স্পেস। ওই হলঘর কাম ডাইনিং রুমেই রিমঝিম এক্সারসাইজ করতো প্রতিদিন। সেদিনও এক্সারসাইজ করছিল, এমন সময় হঠাৎ খেয়াল করে একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া ওর গায়ে লাগছে। কিন্তু রুমের সব দরজা জানালা বন্ধ, এমনকি শরীর চর্চা করার সময় ও ঘরের ফ্যানটা অবধি চালায় না, পাছে গায়ে ঘাম বসে ঠান্ডা লেগে যায়। এমন সময় খেয়াল করে পাশে বেডরুমে এসি চলছে, তাই সেখান থেকে ঠান্ডা হাওয়া এই ঘরে পৌঁছাচ্ছে। রিমঝিম ভাবে ওর বাবা হয়তো সন্ধ্যায় ওর ঘরে এসেছিল এবং ভুল করে এসিটা চালিয়ে চলে গেছে। রিমঝিম বেডরুমে গিয়ে এসি বন্ধ করে আবার এসে এক্সারসাইজ করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পর আবারও দেখে ঠান্ডা হাওয়া এসে ওর শরীরে লাগছে। তারপর বেডরুমে গিয়ে দেখে এসি চলছে। ও মনে মনে ভাবে নিশ্চয়ই কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হয়েছে, তাই আবারও এসিটা বন্ধ করে দিয়ে এসে এক্সারসাইজ শুরু করে।
পরপর 3বার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। রিমঝিম এবার একটু ভয় পেয়ে যায়, কারণ তৃতীয়বার এসির প্লাগ খুলে রেখেছিল, তাই কোনোভাবেই আর এসি চলার কোনো সম্ভাবনা ছিল না সেই ঘরে। রিমঝিম অত্যন্ত সাহসী মেয়ে, তাই ও খুব বেশি ভয় না পেয়ে বেডরুমের টিউবলাইটটা জ্বালিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং তারপর একটু সাহস সঞ্চয় করে সারা ঘরে দেখতে থাকে ভালো করে। কিছু খুঁজে না পেয়ে ও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ডিনার করে এবং সেদিন রাতে ভীষণ ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে কিছু একটা আওয়াজ পেয়ে রিমঝিমের ঘুমটা ভেঙে যায়। বিছানার উপর উঠে বসে ঘরের নাইট ল্যাম্পের আবছা আলোয় ও যা দেখে তাতে ওর পিঠের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। রিমঝিম দেখে ওর পড়ার টেবিলের পাশের চেয়ারে একটা নারী মূর্তি বসে আছে, যাকে অবিকল রিমঝিমের মতোই দেখতে। সেই নারী মূর্তি ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে অদ্ভুত ভঙ্গিমায় হাসছে। রিমঝিম প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়। খাট থেকে দৌড়ে নামার চেষ্টা করে, কিন্তু ওর পা যেন কেউ প্রবল শক্তিতে আটকে রাখে বিছানায়। কিছুক্ষণ পর টেবিলের পাশে চেয়ারের উপর বসে থাকা মেয়েটি আলতো পায়ে উঠে এসে ওর সামনে দাঁড়ায় আর তারপর নিজের হাত নিজেই খামচাতে থাকে। রিমঝিম করকিয়ে ওঠে। এমন সময় ওর ঘুম ভেঙে যায়। ও লাফ দিয়ে উঠে বেড সুইচ টিপে ঘরে আলো জ্বালায়। তারপর দেখে ঘরের মধ্যে কিচ্ছু নেই। রিমঝিম বুঝে ও স্বপ্ন দেখছিল। এবারে কিছুক্ষণ বিছানায় বসে হাঁপায়, তারপর বিছানা ছেড়ে উঠে গিয়ে টেবিলের উপরে রাখা জলের বোতল থেকে ডকডক করে জল খেয়ে নেয় সবটুকু। তারপর ওর হঠাৎ নজর পড়ে নিজের ডান হাতের কবজির উপরটায়। ভয়ে আতঙ্কে ওঠে রিমঝিম। কবজির উপর থেকে সারা হাতটা ক্ষত বিক্ষত। কেউ যেন রীতিমতো অত্যাচার করেছে হাতটার উপর। অথচ ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত এরকম কিছু ছিল না হাতে। ওর মনে পড়ে যায় স্বপ্নের কথা। ভয়ে চিৎকার করে ছুটে ঘর থেকে পালাতে যায় রিমঝিম। আর ঠিক সেই সময় ঘরের দরজাটা বন্ধ হয়ে যায়। রিমঝিম আর সহ্য করতে না পেরে সেখানে পড়ে গিয়ে জ্ঞান হারায়। পরের দিন সকালে রিমঝিমের মা ওকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে ওর ঘরে এসে দেখে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে রিমঝিম। মাসিমণির ডাকে ও উঠে বসে বিছানায়। কিরে, রাতে ঘুম ভালো হয়েছে? মায়ের এই প্রশ্নের উত্তরে রিমঝিম বলে, হ্যাঁ মা, খুব ভালো ঘুমিয়েছিলাম। রিমঝিমকে ব্রেকফাস্ট করতে ডেকে মাসিমণি নিচের ঘরে চলে যায়। সেদিনের পর থেকে রিমঝিমের মধ্যে অদ্ভুত পরিবর্তন আসে। ও কারোর সঙ্গে বেশি কথা বলতো না, কলেজ যাওয়া বন্ধ করে দেয়, 3 গুণ পরিমাণে রাক্ষসে ভঙ্গিতে খাবার খেত। যে রিমঝিম এক্সারসাইজ না করে থাকতে পারতো না, সেই রিমঝিম ভুলে গিয়েছিল সেসব। প্রতিদিন মাংস তাকে দিতেই হবে, অথচ মাছ মাংস ও আগে তেমন পছন্দই করতো না। প্রথম 2 দিন তেমনভাবে কিছু বুঝতে না পারলেও রিমঝিমের অস্বাভাবিক আচরণ ওর বাবা মায়ের চোখে পড়তে আরম্ভ করে। দোতলার ঘরে মাসিমণি সন্ধ্যের পর ধূপধুনু পর্যন্ত দেখাতে যেতে পারত না। রিমঝিম হিংস্রভাবে মাসিমণিকে বের করে দিত ঘর থেকে। খালি বলতো, আমায় মাংস এনে দাও, আমি মাংস খাবো। ওর চোখের নিচে জমাট বেঁধে কালি পড়ে যায়। সারা শরীরে কাটাছেঁড়া দাগ, জমাট বাঁধা রক্ত। প্রতিদিন সকালবেলা ওর শরীরে দাগের পরিমাণ আগের দিনের থেকে বাড়ে। রিমঝিমের বাবা মা ওর সঙ্গে রাতে শুতে চাইলেও ও ঘরে কাউকে অ্যালাউড করতো না। বাবা মাকে যেন সহ্যই করতে পারতো না রিমঝিম। অনেক ডাক্তার বৈদ্য দেখানো হয়, কিছুতেই কিচ্ছু করা যাচ্ছিল না। একদিন রাতে মাসিমণি ওর ঘরে যায়। রিমঝিম তখন ঘুমিয়ে রয়েছে খাটে। মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে কাঁদতে থাকে মাসিমণি। মেসু সেদিন রাতে অফিসের কাজে বাইরে ছিল, তার পরের দিন সকালে বাড়ি ফেরার কথা। রিমঝিম চোখ মেলে তাকায়, ওর চোখ তখন সম্পূর্ণ ঘোলাটে হলুদ। মাসিমণি ভয় পেয়ে খাট ছেড়ে উঠে দাঁড়িয়ে কিছুটা পিছিয়ে যায়। খাটের উপর বসে বিকট কান ফাটানো শব্দ হাসতে থাকে রিমঝিম।
সেই স্বর কোনো পার্থিব স্বর নয়, যেন অপার্থিব লোক থেকে এসে কেউ ভর করেছে রিমঝিমের শরীরে। এক সময় হাসি থামিয়ে পুরুষ কণ্ঠে রিমঝিম বলে ওঠে, তোরা এই বাড়ি ছেড়ে চলে যা। এই বাড়িতে তোরা থাকলে তোদের মেয়েকে মেরে ফেলবো। তাছাড়াও তোদের মেয়ের শরীর আমার খুব পছন্দ হয়েছে। এই শরীরের মধ্যেই আমি এখন থেকে বসবাস করব। এই কণ্ঠস্বর চিনতে পারে না মাসিমণি। সে স্তব্ধ হয়ে দোতলায় পিঠ দিয়ে দেশে দাঁড়িয়ে থাকে। এরপর রিমঝিম মাসিমণির মুখের সামনে এসে বলে, বেরিয়ে যা আমার ঘর থেকে এখনই, আর আমাকে কোনো জ্যান্ত পশু ধরে এনে দে, নইলে আজ রাতে তোকে চিবিয়ে খাবো। যা, বেরো। মাসিমণি লক্ষ্য করে রিমঝিমের হাত দুটো মানুষের মতন নয়, লম্বা সরু আঙ্গুল, তাতে বড় বড় নখ। এক ধাক্কায় মাসিমণিকে ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয় রিমঝিম। মাসিমণি ছিটকে পড়ে মাটিতে এবং পায়ে চোট পায়। সেই রাতে মাসিমণি কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে এসে এক দেওরের ঘরে আশ্রয় নেয়। পরের দিন সকালে মেসু ফিরলে মাসিমণি তাকে সব ঘটনা খুলে বলে। তারপর আমাদেরও ফোন করে ডাকে। আমরা সপরিবারে, অর্থাৎ আমি, বাবা ও মা, সেদিন পৌঁছাই ওদের বাড়ি। এবারে প্রিয়াঙ্কা একটু থামে। পুনম আর আমি দুজনেই ওকে সকৌতূহলে বলে উঠি, তারপর তারপর কি হলো? টেবিলের ওপরে রাখা জলের বোতলটা দেখিয়ে প্রিয়াঙ্কা বলে, জলটা দে তো। আমি লক্ষ্য করলাম এতক্ষণে অল্প অল্প ঘামের বিন্দু জন্মেছে প্রিয়াঙ্কার কপালে। ও কিছুটা জল খেয়ে আবার বলতে শুরু করে, মাসিমণিদের পাড়ায় এক ভদ্রলোক থাকতেন। তিনি ছিলেন মন্দিরের পুরোহিত। আমরা সেই ভদ্রলোককে মাসিমণিদের বাড়িতে নিয়ে আসি। পুরোহিত মশাই একটা যা চকচকে বেশ বড় ত্রিকোণ আকৃতির ক্রিস্টাল পাথর নিয়ে রিমঝিমের ঘরে ঢোকেন। পেছন পেছনে আমরাও ঢুকি। রিমঝিম খাটের ওপর শুয়ে ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। জরাজীর্ণ রোগা সারা শরীরটায় আঁচড় আর আঘাতের চিহ্ন ভর্তি। চোখে দেখা যাচ্ছিল না ওর চেহারাটা। পুরোহিত মশাই ওর মাথায় ক্রিস্টালটা ছুঁয়ে কিছুক্ষণ চোখ বুজেন। তারপর চোখ খুলে তিনি কেঁপে উঠেন বার তিনেক। দ্রুত পায়ে ঘর ছেড়ে বেরিয়ে এসে তিনি আমাদের বলেন, রিমঝিমের শরীরটা এখন আর ওর কবলে নেই। ওর মধ্যে খুব ভয়ঙ্কর এক প্রেতাত্মার ছায়া রয়েছে। দিন 15 আগে ওর শরীরে এক পিশাচিনী প্রবেশ করে। রিমঝিমের হাতে খুব বেশি সময় নেই। আগামীকালের মধ্যে কিছু একটা ব্যবস্থা না করলে রিমঝিম মারা যাবে। কিন্তু ওর শরীর তোমরা দাহ করতে পারবে না। ওর শরীর পুরোপুরিভাবে দখল করে নেবে প্রবেশকারী পিশাচিনী। তাই ওকে বাঁচাতে গেলে আগামীকালের মধ্যেই আমাকে কোনো একটা প্রতিকার বের করতে হবে। তবে আজ রাতটা তোমার সকলে খুব সাবধানে থেকো। কেউ ওর ঘরের দিকে যাবে না। ও যতই ডাকুক না কেন, আমি মন্ত্র পড়ে ওই প্রেতকে ঘরে আটকে রেখেছি। তাই যত যাই করুক না কেন, ওই ঘর ছেড়ে ও বাইরে বেরোতে পারবে না, যদি তোমরা কেউ ওকে ডেকে নিয়ে না আসো। মাসিমণি আর মেসু দুজনেই খুব কান্নায় ভেঙে পড়ে। ওদের আশ্বস্ত করে পুরোহিত মশাই সেদিন রাতে মতো বিদায় নেন। কিছুক্ষণ পরই শুরু হয় ডাকাডাকি, পুরুষালী কণ্ঠে হুমকি, দরজায় লাথি, আবার কখনো মায়া কান্না। আমি, মা, বাবা, মাসিমণি, মেসু নিচতলায় ডাইনিং রুমে আলো জ্বালিয়ে সারা রাত বসে থাকি তটস্থ হয়ে, কিন্তু ভুলেও কেউ দোতলার দিকে যাই না। পরের দিন ভোরবেলা হলে রিমঝিম তথা পিশাচিনীর উপদ্রব কমে যায়। পুরোহিত মশাই সকাল 6টা নাগাদ মেসুর বাড়িতে এসে উপস্থিত হন। তিনি মেসুর হাতে দুটো রক্ষা কবচ নিয়ে বলেন, মাসিমণি এবং সে যেন অবিলম্বে দেহে ধারণ করে। রিমঝিম তাদের মেয়ে, তাই তাদের ক্ষতি হবার সম্ভাবনাই সবচেয়ে বেশি। এবং তিনি আরও জানান, সেদিন রাতেই তিনি নিকটবর্তী কালী মন্দিরে যজ্ঞে বসবেন। রিমঝিমের শরীরে রয়েছে শয়তানের বাস, এবং সেই শয়তানকে উদ্দেশ্যে প্রণোদিতভাবে রিমঝিমের শরীর ভর করানো হয়েছে। এই পিশাচিনী খুবই সাংঘাতিক, তবে
কে বা কারা এমন কাজ করেছে তা সঠিকভাবে বলতে পারেন না পুরোহিত মশাই। যজ্ঞে বসলে তিনি সব জানতে পারবেন বলে দাবি করেন। তবে ততক্ষণ যেন কোনোভাবেই রিমঝিমের ঘরে কেউ না যায়, তাকে কোনো খাবার দিতেও বারণ করে তড়িঘড়ি চলে যান পুরোহিত মশাই। সারা সকাল রিমঝিমের ঘর থেকে আসতে থাকে তীব্র হুংকার ও শাসানি। আমায় এখান থেকে বের করে দে, আমি তোদের কাউকে ছাড়বো না, তোরা সবাই মরবি, তোদের কাউকে বাঁচিয়ে রাখবো না আমি, তোরা শয়তানের কবলে পড়েছিস, ভেবেছিস বেঁচে যাবি? আমি অমর, আমার শক্তির সাথে লড়বে ওই পুরোহিত? তীব্র আওয়াজ আর বীভৎসতায় কেঁপে উঠেছিল গোটা বাড়িটা। মাসিমণি মেয়ের শোকে কেঁদে কেঁদে বারবার জ্ঞান হারাচ্ছিল। মেসু আর মা তাকে সান্ত্বনা দিতে ব্যস্ত। আর আমি ভয়ে তটস্থ হয়ে বসেছিলাম ঘরের এক প্রান্তে। আমার কাছে তখন একটাই চ্যালেঞ্জ, রিমঝিম তথা আমার বোনকে বাঁচানো। তখনও জানি না এই শয়তান বা শয়তানির শেষ কোথায়, বা আদৌ সে কখনো শেষ হবে কিনা। যাই হোক, সেদিন সন্ধ্যা আর রাতের সন্ধিক্ষণে পুরোহিত মশাই হন্তদন্ত হয়ে মেসের বাড়িতে ছুটে আসেন। তারপর আমাদের সকলকে ডেকে নিয়ে উপরের রিমঝিমের ঘরের দিকে পা বাড়ান, খুব সন্তর্পণে। আমরাও তাকে অনুসরণ করি। আস্তে করে ঠাকুরমশাই বাইরে থেকে দরজায় লাগানো তালাটা খুলে ফেলেন। খুব খুব অদ্ভুত একটা শব্দ করে খুলে দরজা। পুরোহিত মশাই ঘরের কোনো আলো জ্বালাতে নিষেধ করলেন। তারই পরামর্শ মতো আমার মা উপরে আসার সময় হাতে করে একটা মোমবাতি জ্বালিয়ে নেয়। সেই মোমের হালকা আলোয় ঘরের পরিবেশ আরো ভয়াবহ দেখাচ্ছিল। সারা ঘরময় তখন একটা দমবন্ধ করা রুদ্ধ পরিবেশ। কোথায় গেলে রিমঝিম? ঘরে কোথাও রিমঝিম নেই। মেসো এগিয়ে গিয়ে ঘরের সাথে অ্যাটাচ ওয়াশরুমটা চেক করে বেরোতেই আমরা সকলে চিৎকার করে উঠলাম, কারণ মেসোর মাথা ঠিক ওপরে সিলিংয়ের দেওয়ালে থেকে উল্টো হয়ে জ্বলে রয়েছে রিমঝিম। তার চোখ মুখের চেহারা পুরোটাই বদলে গেছে। মুখের চেহারা আরও কদর্য হয়ে উঠেছে। লম্বা চুলগুলো ঝুলছে নিম্নমুখী হয়ে। পুরোহিত মশাই চিৎকার করে বলে উঠলেন, সকলে খুব সাবধান, আজ পূর্ণচন্দ্রের রাত। আমার গণনা একটু ভুল হয়ে গেছে। শয়তান আজ মারাত্মক শক্তিশালী রূপ ধারণ করেছে। ও সবাইকে মেরে ফেলবে একটু অসাবধানতা হলেই। আজ রাতে ওকে জাগানো আমার উচিত হয়নি। এবার সিলিং থেকে লাফ দিয়ে নিচে নেমে আসে রিমঝিম। হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে আমাদের মেসুর শরীরের উপর। কেউ কিছু বুঝে ওঠার আগেই ওর সরু নখ বিশিষ্ট ডান হাতটা ঢুকিয়ে দেয় মেসুর পেটে। ছিন্ন ভিন্ন করে ফেলে মেসুর পেটটা। তারপর পেটের নাড়িভুড়ি বের করে অভুক্ত বক্ষহর মতো গুগ্রাসে খেতে থাকে মেসুর অত বড় শরীরটাকে। মাসিমণি ঘটনার বীভৎসতা এবং চোখের সামনে নিজের স্বামীর এই পরিণতি দেখে অজ্ঞান হয়ে যায়। রিমঝিমের সরলতা মাখানো মুখটা তখন আর সরল নেই, ওটা একটা আস্ত শয়তানের মুখ। পুরোহিত মশাইয়ের নির্দেশে আমরা তড়িঘড়ি করে মাসিমণিকে নিয়ে বেরিয়ে আসি ওই ঘর ছেড়ে। ঘরটা তালাবদ্ধ করে রেখে নিচে চলে আসি সকলে। পুরোহিত মশাই ঘরের আশেপাশে কুমণ্ডলু থেকে মন্ত্রপদ জলের ছিটা দিয়ে দেন। নিচে নেমে এসে আমার বাবা তীব্র ক্ষোভে ফেটে পড়েন পুরোহিত মশাইয়ের উপর। তিনি নিজের ভুল স্বীকার করে নেন এবং এই পিশাচিনীর গতি প্রকৃতি সম্পর্কে একেবারেই অবগত না হওয়ায় তার বুঝতে ভুল হয়েছিল বলে মেনে নেন তিনি। আগামীকাল তিনি তার প্ল্যান সফল করবেন প্রতিশ্রুতি দিয়ে বাড়ি চলে যান এবং যাওয়ার আগে উপরের ঘরে না যাওয়ার জন্য বারবার সাবধান করে যান। আমার মা সকলের জন্য হালকা কিছু খাবার তৈরি করে। মাসিমণির গায়ে তখন খুব জ্বর ও একটা ঘরের মধ্যে রয়েছে। মাসিমণিকে অল্প করে লিকুইড খাবার খাইয়ে নিচের বেডরুমে শুয়ে দিই আমরা। তারপর আমি, বাবা আর মা আবার আগের দিন রাতের মতোই ডাইনিং রুমের সোফায় উপর বসে থাকি ঘরের আলো জ্বালিয়ে। একটু রাত বাড়তেই বাবা আর মা সোফায় উপর হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। শুধু আমি জেগে থাকি। আমার চোখে ঘুম নেই, তবে আজ রাতে সব শান্ত। একটুও আওয়াজ আসছে না দোতলার ঘর থেকে।
আমি একটু চোখ বুঝতে পারছি না। দু চোখ বুঝলেই বারবার ভেসে আসছে মেসুর মুখ আর সন্ধ্যাবেলা ঘটে যাওয়া পুরো ঘটনাচিত্র। ঠিক সেই সময় মনে হলো দোতলার সিঁড়ির সামনে দাঁড়িয়ে কেউ যেন আমার নাম ধরে খুব হালকা স্বরে ডাকছে। আমি মা বাবাকে ডাকতে থাকি কয়েকবার, কিন্তু ওরা খুব গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে। অনেকবার ডাকা সত্ত্বেও কারোর কোনো যেন আমার ডাক পৌঁছাচ্ছে না। আবার সেই ডাক, এই ডাকটা আমার খুব পরিচিত, কোথায় যেন শুনেছি। এবারে আঁতকে উঠি আমি। আরে এ তো মেসুর গলা সুর। মিশু কি তাহলে মারা যায়নি? মিশু কি বেঁচে আছে, নাকি শয়তান ডাকছে আমায়? মাথার ভেতরে প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে ক্রমাগত। আবার শুনতে পেলাম সেই ডাক। তারপর মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চললাম দোতলার সিঁড়ির দিকে। সিঁড়ির সামনে এসে উপরের দিকে তাকালাম যতদূর চোখ যায়। সেখানে কাউকে দেখতে পেলাম না। তারপর দোতলার থেকে শুনতে পেলাম সেই ডাক আবার, তবে এবারে তা আরো করুণ সুরে। মিশুর কান্নার আওয়াজ পাচ্ছি। আমি পা রাখলাম সিঁড়ির প্রথম ধাপে। তারপর উঠতে শুরু করলাম এক পা এক পা করে। দোতলার ঘরে ওঠার পর সেখানে কাউকে দেখতে পেলাম না, কিন্তু ভিতরের ড্রয়িং রুম থেকে তখন একটা গঙ্গানির আওয়াজ ভেসে আসছে। দোতলার ঘরে পৌঁছানোর পর আলো জ্বালাতে গিয়ে দেখলাম ঘরের একটা আলো জ্বলছে না। ঠিক তখন পায়ের কাছে সন্ধেবেলা মায়ের হাত থেকে পড়ে যাওয়া মোমবাতির অবশিষ্ট অংশটুকু একটা দেশালায় বক্স পড়ে থাকতে দেখলাম। হাতে তুলে নিলাম মোমবাতি, তারপর জ্বালিয়ে নিলাম সেটা। এবার এগিয়ে চললাম ভিতরের বেডরুমের দিকে। পরের দিন খুব ভোর ভোর পুরোহিত মশাই আমাদের বাড়িতে আসেন এবং আমার বাবা মাকে বলেন, আজকে গভীর রাতে তোমরা সকলেই পুরনো কালী মন্দিরের পাশে কালীতলার মাঠে উপস্থিত থাকবে। সন্ধ্যাবেলা আমি এসে রিমঝিমকে বশীভূত করে আমার সঙ্গে নিয়ে যাব। মাঝরাতে বিরাট যজ্ঞ করে এই শয়তানের হাত থেকে রিমঝিমকে মুক্ত করতে হবে, নয়তো আজ রাতই হবে রিমঝিমের জীবনের শেষ রাত। আমরা সকলে ভয় পেয়ে যাই। পুরোহিত মশাইকে বাবা বললেন, আপনার যেটা মনে হয় করুন, শুধু আমাদের সকলকে এই ডাইনির অভিশাপ থেকে মুক্তি দিন। সেদিন সন্ধ্যায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী পুরোহিত এসে আমার বোন রিমঝিমকে তার সাথে নিয়ে যান। রিমঝিম খুব স্বাভাবিকভাবেই পুরোহিত মশাইয়ের সঙ্গে হেঁটে হেঁটে চলে যায়। সেদিন রাত প্রায় 12টা নাগাদ আমি, বাবা আর আমার মা তিনজন ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে কালীতলায় মাঠে পৌঁছালাম। মাসিমণিকে বাড়িতে রেখে এসেছিলাম, কারণ সে তখনও অচৈতন্য অবস্থায় ছিল। তাকে একা বাড়িতে রেখে আসা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল না, কারণ মাসিমণির বাকি দেওর ও যারা ওই বাড়িতে থাকতেন তারা প্রত্যেকে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন ওদের বিপদের মধ্যে ফেলে। তো যাই হোক, আমরা নিরুপায় হয়ে মাসিমণিকে বাড়িতে একা রেখেই বেরিয়েছিলাম। কালীতলার মাঠে পৌঁছে আমরা কাউকে সেখানে দেখতে পাই না। পুরো ধুধু করছে মাঠটা। তবে কোথায় পুরোহিত মশাই, আর কোথায় বা রিমঝিম? আমাদের কারোর কাছে তো ঠাকুর মশাইয়ের ফোন নাম্বারও নেই। বাবা তখন বলেন, তোমরা দুজন এখানে অপেক্ষা করো বুঝলে, আমি ঠাকুর মশাইয়ের বাড়ির দিকে রওনা দিই, দেখি কারোর কোনো বিপদ হলো কিনা। বাবা কিছু দূর এগিয়েছে, এই সময় দেখলাম অদূরে ঠাকুরমশাই আর রিমঝিম দাঁড়িয়ে আছে। একটা শান্ত শয়তানি তীক্ষ্ণ দৃষ্টি রিমঝিমের দুই চোখে। আর কেউ খেয়াল করলো কি না জানি না, তবে আমি স্পষ্ট লক্ষ্য করলাম রিমঝিম আমার দিকে একটা লোলুপ শয়তানি দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ওর চোখে ক্রূর হাসি। আমিও ওর দিকে তাকিয়ে অল্প হাসলাম। পুরোহিত এগিয়ে এলেন আমাদের দিকে। আমার বাবাও ফিরে এলো। পুরোহিত বলল, দুঃখিত, আমার আসতে একটু দেরি হয়ে গেছে। রিমঝিমের ভিতরের পিশাচ এখন আমার বশে রয়েছে। চলুন, আর দেরি করা যাবে না, এখনই আমায় যজ্ঞে বসতে হবে। আসুন আপনারা। পুরোহিত মশাই যজ্ঞ করছেন, তার পাশে বসে রয়েছে রিমঝিম, আর যজ্ঞ মণ্ডপের উল্টো দিকে বসে রয়েছি আমরা তিনজন। এমন সময় হঠাৎ করে আমাদের সাক্ষী হতে হলো কিছু নারকীয় ঘটনার। পুরোহিত রিমঝিমের মাথাটা ছেঁচে ধরল যজ্ঞের আগুনে। চেঁচিয়ে উঠল আমার মা,
তারপর ওর মাথাটা ধরে যখন ওপরে তুললো তখন দেখলাম সামনের চুল সমেত ওর পুরো মুখটা পুড়ে গেছে। ওই অবস্থাতেই রিমঝিম অট্ট হাসি হাসছে, আর পুরোহিত খুব জোরে জোরে মন্ত্র পড়ে যাচ্ছে। রিমঝিমের শরীরটার উপর সমান তালে ঠাকুরমশাই অত্যাচার করে চলেছেন, আর রিমঝিমের মধ্যে থাকা শয়তান হেসেই চলেছে। মা এর মধ্যে আঁচ করতে পারেন নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল রয়েছে পুরো বিষয়টায়। মা আমাকে ইশারা করে আমি ঘাড় নেড়ে তাকে সাই দিয়ে উঠে পড়ি। মা এবার বাবাকে ডেকে বলে, উঠো উঠো, উঠে এসো, এখানে কিছু ঠিক নেই, এখানে আর বসতে হবে না। কিন্তু এতক্ষণে আমরা খেয়াল করলাম বাবার কানে কোনো কথাই পৌঁছাচ্ছে না। বাবা কেমন যেন স্তব্ধ হয়ে বসে আছে। দেখে মনে হচ্ছিল একটা মৃত মানুষ বসে আছে, ঠিক যেন একটা জলজন্ত লাশ। মা বাবাকে ঝাঁকাতে গিয়ে তার শরীর স্পর্শ করে কেঁপে ওঠে। বাবার পুরো শরীরটা বরফের মতো ঠান্ডা, যেন বাবা আর বেঁচে নেই। পুরোহিত মশাই, বন্ধ করুন এসব, আমার স্বামী কথা কেন বলছেন না? পুরোহিত এবার চোখ তুলে তাকান মায়ের দিকে। সেই চোখের দৃষ্টি আমি কোনোদিনও ভুলব না। একটা নরখাদক পিশাচের মতো দেখাচ্ছে পুরোহিতকে, ঠিক একটা শয়তান, হাড় হিম করা শয়তানি চোখে তাকিয়ে হাসছে আমাদের দিকে। আমি আর মা বুঝতে পারি সর্বনাশ যা হবার হয়ে গেছে। বাবা আর রিমঝিম দুজনই এখন এই শয়তানের কবলে। কি একটা অসীম শক্তি যেন মায়ের উপর ভর করে। আমার হাতটা শক্ত করে ধরে মা তারপর ছুটতে আমাকে নিয়ে ওখান থেকে। ছুটতে ছুটতে আমরা কোনো মতে পুরোহিতের বাড়ির সামনে এসে পৌঁছাই। আসলে বাবা আর মেশো প্রথম দিন আমাকে নিয়ে এই পুরোহিতের বাড়িতে এসেছিলেন, তাই আমি প্রথম থেকেই ওনার বাড়ি চিনতাম। কিন্তু বাড়িতে ঢুকে উঠোনটা পেরিয়ে এসে দেখলাম কুয়োর পাশে যে ঘরটায় পুরোহিতের সঙ্গে প্রথম দিন এসে আমরা কথা বলেছিলাম, সেই ঘরটা তালাবন্ধ। শুধু তাই নয়, বাড়ির প্রত্যেকটা ঘরে তালা দেওয়া। আমি আর মা ওখানে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম। কিন্তু পুরোহিতের বাড়ির আশেপাশের বাড়িগুলোতে তেমন কোনো লোক দেখতে পেলাম না। আর একটু এগিয়ে এসে একটা বাড়িতে ঢুকলাম। আমাদের হাঁফাতে দেখে সেই বাড়ির লোক বসতে দিল, জল এনে দিল। জল খেয়ে একটু ধাতস্থ হয়ে আমরা তাদের কাছে পুরোহিত মশাইয়ের ব্যাপারে জানতে চাইলাম। সে বাড়ির বয়স্ক লোকটি পুরোহিতের কথা শুনে আকাশ থেকে পড়লেন। তারপর যা বললেন তার সংক্ষেপ হলো, ওই পাড়ার একটি স্থানীয় কালী মন্দিরে উনি পুরোহিত করতেন। সকলে ওনাকে খুব ভালো মানুষ বলে জানতেন, কিন্তু উনি আসলে ছিলেন শয়তানের পূজারী। বিভিন্ন বয়সের মেয়েদের ধরে নিয়ে এসে তিনি তাদের উপর তন্ত্র সাধনার নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতেন, এবং পরে সেই মেয়েদের কি হতো কেউ আর জানতে পারেনি। এই কথা জানাজানি হওয়ার পর তিনি ও তার পরিবার সমস্ত বিষয়ে অস্বীকার করেন, এবং এই নিয়ে বেশি জলঘোলা হবার আগেই ওই পুরোহিত ও তার পরিবার নিজেদের জায়গা ছেড়ে পালিয়ে যান। প্রমাণের অভাবে ওই ভদ্রলোককে আইনের দ্বারস্থ করা যায়নি। এই ঘটনা প্রায় বছর দুয়েক আগের। পরে যদিও খবর পাওয়া যায় ওই পুরোহিত বছর দেড়েক আগে তন্ত্র সাধনারত অবস্থাতেই মারা যান। তারপরে আমরা আমাদের সাথে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা ওই লোকটিকে বললাম। আমাদের কাছ থেকে সব শুনে ওই বয়স্ক ভদ্রলোক বলেন, আমাদের মেসুর কি করে এই ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, এবং কি করেই বা তিনি পুরোহিতের বাড়িতে গিয়ে তার সঙ্গে আলাপ করে এলেন, সেই হিসেবে মেলাতেই পারছেন না ভদ্রলোক। ওই বাড়িটা আজও পুরো বাড়ির মতো পড়ে আছে, তবে রাতের বেলায় নানা রকম আওয়াজ পাওয়া যায় নাকি ওই বাড়ির থেকে। আশেপাশের বাড়ির লোক রাতের বেলা তো দূর, দিনের বেলাও ওই বাড়ির সামনে দিয়ে যাতায়াত করেন না। বিশেষ করে মেয়েরা ওই বাড়ির সামনে দিয়ে যাতায়াত করলে নাকি সেই মেয়েকে হয় খুঁজে পাওয়া যায় না, নয়তো সে মারা যায়। এবারে আমার আর মায়ের কাছে বিষয়টা পরিষ্কার হয়। রিমঝিমকে তার মানে ওই পুরোহিতরূপী শয়তানটাই পথভ্রষ্ট করে ওর বাড়ির সামনে কোনোভাবে নিয়ে যায়, আর তারপরেই হয়তো ভয়ঙ্কর কোনো পিশাচ দখল করে রিমঝিমের শরীরটাকে। মেশো কথা প্রসঙ্গে একবার আমাদের বলেছিলেন ওই পুরোহিতের সঙ্গে নাকি তার রিমঝিমের এই ঘটনা ঘটার 2 দিন আগে দেখা হয়েছিল কালীতলার মাঠের কাছে। তখন তিনি মেশোকে জানিয়েছিলেন যে কোনো দরকারে যেন মেশো ওনার কাছে যায়।
তাই রিমঝিমের ওইরকম বিপদের দিনে সবার প্রথম মেসুর পুরোহিতের কথাই মনে হয়েছিল। আর এই কারণেই আমাকে আর বাবাকে সঙ্গে করে নিয়ে মেসু পুরোহিতের দেওয়ার ঠিকানায় গিয়েছিল। পুরোহিতকে মেসু আগে থেকে চিনত না, তাই তার সম্পর্কে কোনো কিছু জানা মেসুর পক্ষে সম্ভব ছিল না। আমি আর মা বুঝতে পারি ওটাই আসলে পুরোহিতরূপী শয়তানটার একটা সাজানো খেলা। আর সেই খেলার জালে জড়িয়ে পড়েছিল রিমঝিমদের গোটা পরিবার এবং সাথে আমাদের পরিবার। আমি আর মা রাস্তা দিয়ে ছুটে চলেছি মাঝরাতে উদ্ভ্রান্তের মতন। আমরা বুঝে গেছি যে আমরা কতটা বিপদের মধ্যে পড়েছি। আমার বাবা আর মাসিমণি দুজনের জীবনই বিপর্যস্ত। নিজেদের জীবনের পরোয়া না করেই আমরা ছুটে চলি রাস্তা দিয়ে। অবশেষে যখন কালীতলায় মাঠে এসে পৌঁছালাম, তখন দেখলাম ম্রিয়মাণ যজ্ঞের অগ্নিশিখা, আর তার সামনে বসে পুরোহিতরূপী শয়তানটা কাঁচা চিবোচ্ছে রিমঝিমের আগুনে ঝলসানো মাথাটা। বুঝতে পারি আমার বোনকে বাঁচানো আর সম্ভব নয়। মনে পড়ে পুরোহিতের পাড়ার সেই ভদ্রলোকের কথা, যে এই শয়তান নিজের মতন আরও অনেক শয়তান আর পিশাচ তৈরি করতে চায়। তার একটাই উদ্দেশ্য, দুনিয়ায় শয়তানের রাজত্ব প্রতিষ্ঠা করা। বেঁচে থাকতেও ওই পুরোহিত শয়তানের পূজারী ছিল, আর মৃত্যুর পরও সে যে একজন শয়তানের ভক্ত, এবং পৃথিবীতে তার মতন শয়তান আর পিশাচের আধিপত্য স্থাপন করাই হলো ওই পুরোহিতরূপী পিশাচের লক্ষ্য। আমাদের দেখে রক্তমাখা মুখ তাকায় শয়তানটা, তারপর একটা চার পেয়ে জানোয়ারের মতন সেখান থেকে ছুটে পালায়। আমার বমি পায় সেই দৃশ্য দেখে। মা আমার চোখ চেপে ধরে হাত দিয়ে। রিমঝিমের এমন করুণ পরিণতি দেখে আমি আর মা দুজনেই কান্নায় ভেঙে পড়ি। তখনও আমাদের অনেক কিছু দেখা বাকি ছিল। তখনও আমরা বুঝিনি মৃত্যুর এই খেলা কোথায় থামবে, কী বা এর পরিণতি। পুনম এবার শোকত হলে প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করে, প্রিয়াঙ্কা তারপর কি হলো, বল বল। একটু চুপ থেকে প্রিয়াঙ্কা আবার বলতে শুরু করে। আমি আর মা তারপর মাসির বাড়ির দিকে দৌড়াতে থাকি। আমাদের মনে হয়েছিল বাবা হয়তো আমাদের খোঁজে না পেয়ে মাসিমণির বাড়ির দিকেই গেছে। কিন্তু যখন আমরা মাঠের শেষ প্রান্তে এসে পৌঁছাই, সেখানে দেখি বাবার সঙ্গীহীন দেহটা অপুর হয়ে পড়ে রয়েছে। বাবার দেহটা সোজা করি আমি আর মা। বাবার বড়িটাকে মনে হচ্ছিল একটা শক্ত পাথর। উফ, কি ওজন তার! বাবার দেহটা চিৎ করে শোয়ানোর পর চেঁচিয়ে উঠি আমি আর মা। বাবার প্রাণহীন লাশটার গোটা মুখের ছাল ছাড়ানো, চোখ নাক মুখ কিচ্ছু বোঝা যাচ্ছে না। দুটো চোখকেও যেন কুবলে খেয়েছে। মা প্রায় জ্ঞান হারানোর মতন অবস্থা হয়। কিন্তু কথায় বলে না, বিপদে পড়লে মানুষের ইন্দ্রিয় অনেক বেশি সজাগ আর সক্রিয় হয়ে ওঠে। মা কোনো মতে নিজেকে সামলে নেয়, তারপর আমাকে জড়িয়ে ধরে বলে, মনা চল, দৌড় দে, আমাদের তোর মাসিমণিকে বাঁচাতেই হবে। ওর লাইফটা রিস্কের মধ্যে আছে। বিশ্বাস কর, আমি কোনো দিন ভাবিনি আমার অমন শান্ত মিষ্টি ঘরোয়া মা আসলে ভিতরে ভিতরে যে এতটা শক্তিশালী হতে পারে। সেদিন সত্যি মায়ের মনের জোর আর লড়াই করার ক্ষমতা দেখে অবাক হয়েছিলাম। তো যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যেই মাসিমণির বাড়িতে এসে পড়ি। মা মাসিমণির বাড়ি থেকে বেরোনোর সময় বাইরে থেকে দরজা লক করে বেরিয়েছিল। কাঁপা কাঁপা হাতে চাবি দিয়ে দরজাটা খুলে মা, কিন্তু ঘরে ঢুকে আমাদের নাকে ভেসে আসে বোটকা পচা মানুষ মরা গন্ধ। আমি বমি করতে শুরু করি ওখানেই। গোটা বাড়িটা তখন নিস্তব্ধ অন্ধকার। এরপর নিজেদের কিছুটা সামলে নিয়ে আমরা হাতের সামনের সুইচ বোর্ডের সুইচগুলো হাতড়ে হাতড়ে টিপতে থাকি, কিন্তু একটা আলো জ্বলল না। গোটা বাড়িটাতে যেন অন্ধকার জাঁকিয়ে বাসা বেঁধেছে। মায়ের হঠাৎ মনে পড়ল সামনের ডাইনিং টেবিলটাতে একটা মোমবাতি আর দেশালাই রাখা ছিল গতকাল রাত থেকে। সামনের দিকে হাত বাড়িয়ে মা এগিয়ে চলল ধীর পায়ে ডাইনিং টেবিলের উপর রাখা মোমবাতি খুঁজতে। আমি আগের জায়গাতেই দাঁড়িয়ে রইলাম চুপটি করে। আমি আর পুনম গোটা ঘটনাটা শুনে পুরো স্তব্ধ হয়ে রইলাম। প্রিয়াঙ্কা আমার দিকে তাকিয়ে আবার বলা শুরু করলো, প্রিয়াঙ্কা, এখানেই পুরো ঘটনা শেষ নয়, বরং আরও অনেক বিপর্যয় ঘটা বাকি ছিল। সেদিন মাসিমণির পুরো বাড়িটা মানুষ মরা পচা দুর্গন্ধে করছিল। মা ডাইনিং টেবিলের ওপর গতকালের রাতে রাখা মোমবাতির অবশিষ্ট অংশ ও দেশালাইয়ের বক্সটা পেয়ে গেল এবং দেশালাই কাঠি দিয়ে মোমবাতিটা জ্বালালো।
মেসুদের দোতলার ঘর থেকে ঠিক সেই সময় ভেসে আসছিল ক্ষীণ কণ্ঠে একটা মায়া কান্নার আওয়াজ। মা পিছন ঘুরে আমাকে হাতের ইশারা করলো, তারপর সাহসের উপর ভর করে মা এগোতে থাকে দোতলার দিকে। আমি একতলায় ডাইনিং রুমে ওই একই জায়গায় চুপটি করে দাঁড়িয়ে থাকলাম মায়ের ইচ্ছা অনুযায়ী। মা এগিয়ে দোতলার ঘরে উঠে হলঘরটা পেরিয়ে রিমঝিমের ঘরের সামনে গিয়ে পৌঁছলো। মায়ের জন্য খুব চিন্তা হওয়ায় আমিও একটু দূরত্ব বজায় রেখে খুব ধীরে ধীরে রিমঝিমের ঘরের কাছে গেলাম। মা তখন পিছন ঘুরে মুখে আঙ্গুল দিয়ে ইশারা করে আমাকে একদম শব্দ করতে নিষেধ করল। এবারে রিমঝিমের ঘরের ভিতর আমি আর মা প্রবেশ করলাম। সারা বাড়িটা ঘুটঘুটে অন্ধকার। মায়ের হাতের মোমবাতিটুকুর তখন প্রায় মুয়মান অবস্থা। তার ক্ষীণ আলোয় মা যা দেখল তাতে তার মুখ থেকে তীব্র কান ফাটানো আর্তনাদ বেরিয়ে এলো। আমি আর মা দেখলাম মাসিমণি একটা চারপেয় জন্তুর মতো বসে তার সরু হাতের তীক্ষ্ণ নখ দিয়ে একটা মেয়ের দেহ খুবলে খাচ্ছে। মাসিমণির দুটো চোখ সম্পূর্ণ রক্তবর্ণ ধারণ করেছে। মাসিমণির মুখটা এখন আর তার নিজের নয়, সেই মুখটা এক ভয়ঙ্কর পিশাচের। মুখের সামনে নেমে এসেছে আলুথালু চুল। মা ওই দৃশ্য দেখে ওখানে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। পুনম এবার ভয় পেয়ে চেপে ধরল আমার ডান হাতটা। প্রিয়াঙ্কা ওর দিকে তাকিয়ে হালকা হেসে বলল, ভয় পাস না, এখনো ভয় পাওয়ার মতন কিছুই ঘটেনি। প্রিয়াঙ্কার শেষ কথাটা আমার বেশ কানে লাগলো। পুনমের মুখের দিকে তাকিয়ে বুঝলাম ওরও বেশ অস্বস্তি হচ্ছে বসে থাকতে। প্রিয়াঙ্কা আবার বলতে শুরু করলো, পরের দিন সকালে বাড়িতে পুলিশ এসে মাকে উদ্ধার করে মাসিমণির বাড়ি থেকে অজ্ঞান অবস্থায়। পাড়া প্রতিবেশীরা খবর পেয়ে গিয়েছিল ওই বাড়িতে অস্বাভাবিক ঘটনা ঘটেছে, তাই তারা পুলিশকে খবর দেয়। আসলে মায়ের কোমরে অনেক ছোটবেলায় দিদা একটা তাবিজ বেঁধে দিয়েছিলেন, যাতে কখনো কোনো পিশাচ বা প্রেত তার কোনো ক্ষতি করতে না পারে। তাই সেই রাতে ওই পিশাচ কোনোভাবেই মায়ের কোনো ক্ষতি করতে পারেনি। পুনম এবার একটু চেঁচিয়ে প্রিয়াঙ্কাকে বলে, আর তুই তুই কি করে বেঁচে ফিরলি ওই শয়তানের কবল থেকে? তোর কোমরেও কি কোনো তাবিজ ছিল আন্টির মতো, নাকি তুই বিপদ আজ করতে পেরে আগেভাগেই পালিয়েছিলিস কোনোভাবে? প্রিয়াঙ্কা তখন চোখটা নামিয়ে নেয়, তারপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে পড়ে। আমি ওকে বলি, দেখ, আমরা বুঝতে পারছি রে, তোদের ওপর দিয়ে বিরাট ঝড় ঝাপটা গেছে। আঙ্কেল, মাসিমণি, মেসু, রিমঝিমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তুই এইভাবে কাঁদিস না, আমরা সব সময় তোর পাশে আছি। প্রিয়াঙ্কা যেন আমার কোনো কথাই শুনতে পেল না, ও কেঁদেই চলল আগের মতো। এমন সময় পুনম আমার হাতে একটা ঠেলা দিল, তারপর কানের কাছে মুখটা বাড়িয়ে ফিসফিস করে বলল, একটা জিনিস খেয়াল করেছিস? সারা বাড়িতে কোথাও আন্টি নেই, গোটা বাড়িটায় প্রিয়াঙ্কা একা। আমিও ভালো করে খেয়াল করলাম, সত্যিই তো, এই গোটা বাড়িটায় এই মুহূর্তে আমরা তিনজন, এছাড়া আর কেউ নেই এই বাড়িতে। এমন অবস্থা দেখে পুনম আর আমি বসে রইলাম ভয়ে সিটিয়ে। তখন প্রিয়াঙ্কা নিজের কান্না খসিয়ে ওপরে সিলিংয়ের দিকে ঘাড়টা বেঁকিয়ে আবার বলা শুরু করলো, তোরা ঠিকই ধরেছিস, মা বাড়িতে নেই রে। মা ওই ঘটনার পর থেকে খুব অসুস্থ, তাই আমার বড় মামা মাকে নিয়ে গেছে নিজের বাড়িতে। পুনম প্রিয়াঙ্কার এই কথায় মনে একটু জোর পেয়ে ওকে জিজ্ঞেস করলো, বেশ বুঝলাম, কিন্তু সেদিন তোর কি হলো? তুই ওই বিভৎস পিশাচের হাত থেকে বাঁচলি কিভাবে? প্রিয়াঙ্কা আবার পুনমের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি হেসে বলে, যে রাতে মেসু মারা যায় সেই রাতে মা আর বাবা মেসুদের ড্রয়িং রুমের সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। মাসিমণির খুব জ্বর ছিল আর জ্বরের ঘুরে অজ্ঞান হয়েছিল। শুধুমাত্র আমার চোখে ঘুম আসছিল না। আমি দোতলার সিঁড়ির কাছ থেকে আমার নাম ধরে ডাক শুনতে পাই। পরে বুঝি ওটা মেসুর গলা। মা বাবাকে অনেক ডাকার পরেও ওদের ঘুম ভাঙছিল না। আমার মনে হলো হয়তো মেসু বেঁচে আছে, আমার গিয়ে দেখা উচিত। মেসু নিশ্চয়ই খুব বিপদের মধ্যে রয়েছে। আমি দোতলায় উঠলাম পা টিপে টিপে।
পায়ের কাছে সেদিন সন্ধেবেলা মায়ের হাত থেকে মাটিতে পড়ে থাকা মোমবাতির অবশিষ্ট অংশ আর দেশালাইয়ের বক্স থেকে বের করা দেশালাই কাঠির সাহায্যে জ্বালিয়ে নিলাম মোমবাতিটা। ভিতরের ঘরে থেকে সেই সময় ভেসে আসছিল একটা গোঙানির শব্দ। দোতলার ঘরের আলো জ্বালানোর কথা আমি একেবারেই যেন ভুলেই গেলাম। এগুতে থাকলাম রিমঝিমের ঘরের দিকে। দরজার বাইরে দেওয়া তালাটা নিজে থেকেই খুলে গেল। আমি কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। ভয় বা কোনো রকম কোনো অনুভূতি তখন আমার কাজ করছিল না। ঘরের ভিতরে ঢুকে মোমের হালকা আলোয় দেখলাম রিমঝিম দুটো পা ফাঁক করে তার মধ্যে মাথা গুঁজে বসে রয়েছে আর মুখ থেকে অদ্ভুত রকম শব্দ করে ঘুঙ্গাচ্ছে। সেই শব্দ খুব ভয়ঙ্কর, ঠিক যেন কোনো অপার্থিব লোক থেকে আসা জান্তব শব্দ। আমার পা দুটো অশক্ত অবস্থায় কেমন যেন টলছিল। আমি না চাইতেও টলমল পায়ে খাটের উপর বসে থাকা রিমঝিমের দিকে এগোচ্ছিলাম। তারপর গিয়ে বসলাম ওর সামনে। রিমঝিম তাকালো আমার দিকে। ওর ঘোলাটে দ্রুত দুটো চোখের দিকে তাকিয়ে সম্পূর্ণভাবে ওর বসে চলে গেলাম আমি। রিমঝিমের মুখে সেই সময় ফুটে উঠছিল একটা মিচকি শয়তানের হাসি। আমাকে ধীরে ধীরে বিছানায় শুয়ে দিল রিমঝিম। তারপর ওর মুখটা নিয়ে এলো আমার ঠোঁটের একদম কাছে। আমার বুক তখন ওঠানামা করছে, শ্বাস চলছে জোরে জোরে। চোখ দুটো বুজে এলো আমার ভয়ে, কিন্তু রিমঝিমকে নিজের উপর থেকে সরানোর ক্ষমতা তখন আমার ছিল না। আমার মন বলছিল ওঠ, পালা এখান থেকে, কিন্তু আমার পুরো শরীরটাই তখন রিমঝিমের বশে। ওর ঠোঁট দুটো নেমে এলো আমার কণ্ঠনালী বরাবর। তীব্র যন্ত্রণা অনুভব করলাম। কেউ যেন কণ্ঠনালীতে ফুটো করে শরীরের সব রক্ত শুষে নিতে থাকলো আমার। চিৎকার করার ক্ষমতা আমার তখন ছিল না, শুধু জ্যান্ত পাঠার মতো ছটফট করতে লাগলাম। তারপর আমার নিস্তেজ শরীরটা বিছানায় এলিয়ে পড়লো আস্তে আস্তে। এইটুকু বলে থামলো প্রিয়াঙ্কা। আমি আর পুনম একেবারেই স্তব্ধ হয়ে রইলাম। বাইরে তখন হালকা শব্দে বৃষ্টি পড়ার আওয়াজ পাচ্ছিলাম। আমি বা পুনম কারোরই তখন নিজেদের জায়গা ছেড়ে ওঠার ক্ষমতা নেই। ঘরটা তখন একেবারেই নিস্তব্ধ। আমি নিজের মনে চলতে থাকা তীব্র ঝড়টা বসতে না দেওয়ার জন্য একটু হেসে প্রিয়াঙ্কাকে বললাম, প্রিয়াঙ্কা, ফাজলামো মারিস না তো। এই তো তুই আমাদের সামনে বসে রয়েছিস দিব্যি, আর এইসব ফাজলামো কথাবার্তা বলে ভূতের গল্প শুনিয়ে ভয় দেখাচ্ছিস আমাদের। ভয় আমরা মোটেও পাচ্ছি না। কি পুনম বল। বলে পুনমের হাতে একটা ধাক্কা দিলাম। পুনম বেচারা ভয় পেয়ে রয়েছে, তা বেশ বোঝা যায়। ও আমার কথা শুনে বোকার মতন হে হে করে একটু হেসেই কি একটা মনে পড়ে থেমে যায়। প্রিয়াঙ্কা এবার নিজের দুটো পা একটু ফাঁক করে মাথাটা গুঁজে বসে, আর তারপর এক অপার্থিব জান্তর সুরে কাঁদতে কাঁদতে বলে, জানিস সেদিন আমার এই করুণ পরিণতির কথা কেউ জানতেও পারে না। এরপর থেকে আমার গোটা দেহের অধিকারী হয় ওই রিমঝিমরূপী শয়তান। সেদিনের পর থেকে আমার একটাই উদ্দেশ্য ছিল, পুরোহিতের নির্দেশ মতো গোটা দুনিয়ায় শয়তানের রাজত্ব প্রতিষ্ঠা করা। মাস শেষের দিন রিমঝিমের ঘরে ঢুকে কি দৃশ্য দেখে অজ্ঞান হয়েছিল জানিস। মাসিমণি আমার মৃতদেহটা হুবলে খাচ্ছিল। পুলিশ পরের দিন মাসিমণির বাড়ি থেকে 3টে লাশ উদ্ধার করে। সেগুলো হলো মেসুর, মাসিমণির, আর 3 নাম্বারটা হলো আমার। প্রিয়াঙ্কার মুখে এই কথা শুনে আমি আর পুনম এবার প্রিয়াঙ্কাদের খাট ছেড়ে উঠে দাঁড়াই। তারপর দুজনে চেঁচিয়ে বলি, তুই এসব মজা করা বন্ধ করতো। আর নয়, অনেক হয়েছে, আমরা বাড়ি যাব এবার। প্রিয়াঙ্কা এবার ওর মুখ তুলে পায়ের 2 হাঁটুর ফাঁক থেকে তারপর তাকায় আমাদের দিকে। ওর চোখে কোনো মনি নেই, দুটো চোখ পুরো সাদা। একটু আগের চনমনে প্রান্তবন্ত মুখটা শক্ত ফ্যাকাশ হয়ে গেছে পুরোপুরিভাবে। দেখে মনে হচ্ছে কয়েক মাস আগের একটা লাশ কবর থেকে উঠে এসে বসে রয়েছে আমাদের সামনে, ঠিক একটা জ্যান্ত লাশ। কান ফাটানো শব্দে বিবস্ব পুরুষালী কণ্ঠের অট্ট হাসিতে ফেটে পড়ে প্রিয়াঙ্কা, আর বলতে থাকে, তোরা আমায় সাহায্য কর। এই দুনিয়ায় আমি শয়তানির রাজত্ব প্রতিষ্ঠা করতে চাই। শুধু শয়তান আর দ্রুতের জয় হোক এই পৃথিবীতে।
ধ্বংস হোক সব শুভ শক্তি, শয়তানের কবল থেকে কেউ মুক্তি পাবে না। এই বলে প্রিয়াঙ্কা বীভৎস এক পৈশাচিক হাসি হাসতে থাকে। আমি আর পুনম তখন দৌড়াচ্ছি প্রাণপণে। আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে পিছনে চিৎকার করতে থাকা শয়তানের প্রতিধ্বনি। আমরা বুঝে গিয়েছি যে প্রিয়াঙ্কা আর কেউ নয়, ও ওই পুরোহিতের জন্ম দেওয়া একটা শয়তান। আমরা সেদিন বেরিয়ে এসেছিলাম প্রিয়াঙ্কার বাড়ি থেকে। বৃষ্টিতে ভিজতে ভিজতেই দৌড়েছিলাম দুজন। বাড়ি পৌঁছে পুনমের সেদিন রাতেই গায়ে খুব জ্বর আসে। এই ঘটনার 3 দিনের মাথায় পুনম মারা যায়। আর আমি জানি না আমি কিভাবে আর কেনই বা বেঁচে যাই। কয়েক মাস পর আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পাই। খুব স্বাভাবিক ছন্দেই আমার জীবনটা চলছিল। কিন্তু আমি জয়েন করার পর থেকেই ওই কোম্পানিতে পরপর অস্বাভাবিক সব খুনের ঘটনা ঘটতে থাকে। কখনো অফিসের ওয়াশরুমে জোড়া লাশ পাওয়া যায়, আবার কখনো করিডোরে। একবার নাকি রিসেপশনটি দেখছিল আমি ওয়াশরুমে কিছুক্ষণ আগে খুন হয়ে পড়ে থাকা লাশের বুকের কলিজাটা কামড়ে কামড়ে খাচ্ছি, ঠিক একটা পিশাচিনীর মতন। সে এই বীভৎস দৃশ্য দেখে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জ্ঞান ফেরার পর ওর এই কথা কেউ বিশ্বাস করেনি, কিন্তু আমি একমাত্র জানি যে মেয়েটি একদম সত্যি কথা বলেছিল সেদিন। আমার বাবা মাও নাকি আমার মধ্যে কী সব অস্বাভাবিক লক্ষণ দেখতে পায়। পাছে লোকে টের পেয়ে যায় সেই ভয়। তারা আমাকে বাড়ির একটা ছোট্ট কোণে থাকা এই ঘরটায় বন্দি করে রেখেছে। এখন রাত ঠিক 2টো বাজে। আমার ছোট বোন তুলি রান্নাঘরে গেছে মাঝরাতে। উঠে ওর খুব জল তেষ্টা পেয়েছে বলে। শয়তানরা যে সব জানে, শয়তানকে এইভাবে আটকে রাখা যায় না কোনো দিনও। খিলখিলে হাসি। আমারও খুব তেষ্টা পেয়েছে। কতদিন গরম গরম রক্ত খাই না। মানুষের টাটকা রক্তের স্বাদটাই আলাদা, যা শয়তান ছাড়া আর কেউ বোঝে না। যাই রান্নাঘরে যাই। তাছাড়া পুরোহিত মশাই তো রোজ বলেন, দুনিয়া থেকে মানুষ আর মানুষত্বকে সরিয়ে শয়তানের রাজত্ব প্রতিষ্ঠিত করতে হবে। আর এটাই হলো আমার মতন মানুষরূপী শয়তানের প্রধান দায়িত্ব।